আজ আমি তোমাদের শোনাবো রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত কুলি মুভির অ্যাকশন আর প্রতিশোধের গল্প, যেখানে প্রতিটা মুহূর্তে রয়েছে ভয়ঙ্কর অ্যাকশন, ত্যাগ আর প্রতিশোধের আগুন। যখন অবিচার মাথার উপর চেপে বসে এবং দারিদ্র্যের শিকল ভেঙে দেয় প্রতিটা স্বপ্ন, তখন এক সাধারণ কুলি রূপ নেয় এক ভয়ঙ্কর যোদ্ধায়। আজ আমি তোমাদের সেই কাহিনী শোনাতে যাচ্ছি যা তোমাকে হাসাবে, কাঁদাবে আর ভাবাবে জীবনের আসল মানে কি। তাহলে চলো আর দেরি না করে হারিয়ে যায় কুলি মুভির অসাধারণ এক জগতে। আর এই সম্পূর্ণ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। গল্পের শুরুতে সাইমন জাভিয়ার নামের একজন পাওয়ারফুল বিজনেসম্যানকে দেখা যায়, যে 99 বছরের জন্য লিজ নিয়েছে বিশাখাপাট্টা নামের সমুদ্র বন্দর, এবং তার কোম্পানিটি বিশাল বড়, যেখানে 14,000 লোক কাজ করে। কিন্তু আসলে বহু বছর ধরে এই সাইমন কোম্পানির আড়ালে স্মাগলিং নেটওয়ার্ক চালাচ্ছে, তাও আবার যেন তেন জিনিস না। গোল্ড বার, দামি দামি ঘড়ি, দামি দামি ফোন, সবকিছু মিলিয়ে অসংখ্য অবৈধ মালামাল ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় এই কোম্পানির মাধ্যমে। আর এই সবকিছুই করা হয় খুব গোপন ভাবে। কোম্পানির ওয়ার্কারদের লজিস্টিকের ভেতরে প্রবেশ করার আগে সবার ফোন এবং বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়, আর সেই সাথে দিতে হয় একটা ব্লাড টেস্ট। কিন্তু কেন, এটা আমরা আরেকটু সামনেই জানতে পারবো। সাইমনের এই সমস্ত কাজে দেখাশোনা করে দয়াল। সে মূলত সাইমনের ডান হাত, সেই সাথে স্মাগলিং নেটওয়ার্কের মূলেও সে রয়েছে। দয়াল এতটাই ভয়ঙ্কর যে কেউ যদি সাইমনের বিজনেসে বাধা দেওয়ার চেষ্টা করে, দয়াল তাকে প্রাণে মেরে ফেলে, এমনকি মারার পর ডেড বডি পর্যন্ত গুম করে দেয়, কেউ জানতেও পারে না। পুলিশ একজন ইনফর্মারকে ওয়ার্কার সাজিয়ে সাইমনের কোম্পানিতে ঢুকিয়েছিল, কিন্তু দয়াল তাকেও শেষ করে দিয়েছে। বর্তমানে একজন ওয়ার্কার বেশ কিছুদিন ধরে সাইমনের এসব কাজকর্মের ব্যাপারে পুলিশের কাছে ইনফরমেশন দিচ্ছিল, কিন্তু দয়াল সেটা জানতে পেরে ওই ওয়ার্কারকে নির্মমভাবে হত্যা করে। এরপর সব ওয়ার্কারদের উদ্দেশ্যে ঘোষণা দেয়, পুলিশের একজন ইনফর্মার এখানে ওয়ার্কার হিসেবে লুকিয়ে আছে, তাকে ধরিয়ে দিতে পারলে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। যাই হোক, এদিকে সাইমনের পর তার এই বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার কথা তার ছেলে অর্জুনের, কিন্তু সাইমনের এইসব বিজনেস নিয়ে অর্জুনের একদম মাথা ব্যথা নেই। সে তার ক্যারিয়ার হিসেবে কাস্টম অফিসারের পেশাকে বেছে নিয়েছে। কিন্তু যতই হোক, সাইমন তো তার বাবা, তাই সাইমনের কোম্পানির যদি কোনো সরকারি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অর্জুন সেটার ব্যবস্থা করে দেয়। এদিকে সাইমনের এই বিজনেসের আড়ালে আরো একটি বিজনেস রয়েছে, আর সেই বিজনেসটি চলে সাইমনের কোম্পানির রেস্ট্রিক্টেড এরিয়ায়, কিন্তু এটার ব্যাপারে খুব কম লোকই জানে। তবে সাইমনের এই গোপন বিজনেসের রহস্য ধীরে ধীরে সামনে আসবে। এদিকে দৃশ্য পরিবর্তন হয়ে চেন্নাইয়ের দেবা মেনশন নামের একটি বোর্ডিং হাউসকে দেখানো হয়, যেখানে বিভিন্ন স্থান থেকে আসা মানুষ খুব অল্প মূল্যে থাকতে পারে। তবে এই বোর্ডিং হাউসে থাকার একটি শর্ত আছে, সেটি হলো এখানে থাকতে হলে ধূমপান এবং মদ্যপান করা যাবে না। যাই হোক, দেবা নামের এই ব্যক্তি এই বোর্ডিং হাউস চালায়। এদিকে বোর্ডিং হাউসের অ্যানিভার্সারির দিন সবাই রিকোয়েস্ট করলে দেবা সবাইকে একটু ছাড় দেয়। ওই দিন সেও সবার সাথে অনেক আনন্দ ফুর্তি করে এবং সবাইকে মদ্যপান করার অনুমতি দেয়। কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাই তখন যখন দেখা যায় সবাই একটি পাত্রে মদ ঢাললে দেবা সেটাকে একদম নিচে ফেলে দেয়, কারণ আনন্দ ফুর্তি করার কোনো সমস্যা নেই, কিন্তু মদ খাওয়া যাবে না। কিন্তু এই অনুষ্ঠান চলাকালীন সময় তার কাছে খবর আসে তার সবচেয়ে কাছের বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে। আর খবরটা শোনা মাত্রই দেবা ছুটে যায় বিশাখাপাট্টা নামে, যেখানে তার বন্ধু রাজশেখর তার পরিবার নিয়ে থাকতো। এদিকে রাজশেখরের শেষকৃত্যের অনুষ্ঠানে দেবাকে দেখে তার মেয়ে প্রীতি অনেক রেগে যায়। প্রীতি তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়, কিন্তু প্রীতির আচরণে দেবা কষ্ট পায় না। তার কষ্ট হচ্ছিল তার বন্ধুকে চিরতরে হারিয়ে ফেলার জন্য। যদিও জানা যায় রাজশেখরের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের ফলে, কিন্তু দেবার কেন যেন সন্দেহ হতে থাকে এই মৃত্যুর পিছনে হয়তো কোনো রহস্য আছে। লাস্ট কিছু বছর ধরে রাজশেখরের সঙ্গে দেবার তেমন কোনো যোগাযোগ ছিল না, তাই দেবা এখন খোঁজখবর নিতে থাকে এই সময়ের মধ্যে সে কোথায় কাজ করেছে এবং তার জীবনে কি কি ঘটেছে। এই খোঁজ খবর করতে করতে দেবা জানতে পারে রাজশেখরের মৃত্যু বুকে আঘাত লাগার ফলে হয়েছে, কিন্তু রাজশেখরের পরিবারের কাছে ফেক পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে রাজশেখরের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকের ফলে। এরপর দেবা রাজশেখরের অরিজিনাল পোস্টমর্টম রিপোর্ট খুঁজে বের করে এবং প্রীতির সাথে দেখা করে তাকে সবকিছু জানায় এবং অরিজিনাল পোস্টমর্টম রিপোর্টটাও দেখায়। দেবা বলে, আমি রাজশেখরের আসল খুনিকে বের করতে চাই, কিন্তু প্রীতি চায় না দেবা এসব বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করুক। সে বলে, এসব নিয়ে ঘাটাঘাটি করলে তো আর আমার বাবা ফিরে আসবে না, তার থেকে আমি আমার বোনদের নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। কিন্তু প্রীতির কথাই দেবা থেমে থাকে না, সে রাজশেখরের মৃত্যুর রহস্য খুঁজতে থাকে। এভাবে অনুসন্ধান করতে করতে দেবা রাজশেখরের এক কলিগের খোঁজ পায় এবং তার কাছ থেকে জানতে পারে রাজশেখর 5 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছিল। রাজশেখর একটা রিসার্চ সেন্টারের জন্য কাজ করত, কিন্তু সে যে টাকা বেতন পেত তা দিয়ে তার 3 মেয়ের পড়ালেখার খরচ চালাতে সে হিমশিম খাচ্ছিল। আর সে স্বপ্ন দেখতো তার মেয়েদেরকে ডাক্তার বানাবে, কিন্তু তার জন্য তো টাকার প্রয়োজন ছিল, তাই সে চাকরি ছেড়ে দিয়ে একটি ইলেকট্রনিক ডিভাইস আবিষ্কার করার চেষ্টা করছিল, যাতে নিজের ইনভেনশন সে উচ্চ মূল্যে বিক্রি করতে পারে। এরপর সে একটা ইলেকট্রনিক চেয়ার তৈরি করে, কিন্তু এর জন্য রাজশেখরকে কিছু ইল্লিগাল ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। এই ইলেকট্রনিক চেয়ারের কাজ হচ্ছে এর হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি ব্যবহার করে যে কোনো প্রাণীর মৃতদেহ পুড়িয়ে একদম ছাই করে দেওয়া। কিন্তু এই চেয়ারটি তৈরি করে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার জন্য সরকারের অনুমোদন লাগবে। এজন্য রাজশেখর সরকারের অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করে এবং সরকারি কর্তৃপক্ষদের প্র্যাকটিক্যালি তার চেয়ারের কার্যক্ষমতা দেখায়। কিন্তু এই চেয়ারের
চেয়ারের কার্যক্ষমতা দেখে সরকারি কর্তৃপক্ষরা অ্যাপ্রুভাল তো দূরের কথা একদম নিষিদ্ধ করে দেয় এবং সেই সাথে তারা ওই চেয়ারটিকে জব্দ করে নেয়। কারণ এই চেয়ারটা যদি অপরাধীদের হাতে পড়ে তাহলে তারা এটা ব্যবহার করে নির্বিচারে মানুষকে হত্যা করতে পারবে, আর সেসব হত্যাকাণ্ডের কোনো প্রমাণও থাকবে না। রাজশেখর তার দীর্ঘদিনের কষ্টের ফসল এইভাবে নিষিদ্ধ হওয়ার কারণে একেবারে দিশেহারা হয়ে পড়ে। আর ঠিক এমন সময় সাইমন রাজশেখরের সাথে দেখা করতে আসে। সাইমনের ইল্লিগাল ব্যবসা চালানোর জন্য চারিদিকে অনেক শত্রু রয়েছে, আর তার কাজে যখনই কেউ বাধা দিতে আসে দয়াল তাদেরকে মেরে ফেলে। এবং একবার পরিস্থিতি এতটাই ভয়ানক হয় যে একসাথে 22 জন মানুষকে মেরে ফেলতে হয়। কিন্তু একসাথে এতগুলো মানুষের ডেড বডি ডিসপোজ করার জন্য তাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। সেই সময় অর্জুন সাইমনের কাছে গিয়ে জানায় এক ব্যক্তি এমন এক ইলেকট্রনিক চেয়ার আবিষ্কার করেছে যার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ডেড বডি একদম পুরো ছাইয়ে পরিণত করা যায়। আর এই কথা শোনার পর সাইমন ও তার লোকেরা রাজশেখরকে খুঁজে বের করে এবং আবারও সেই ইলেকট্রিক চেয়ার বানাতে বলে। এদিকে রাজশেখর বলে, এই চেয়ার আমি মূলত কুকুর বিড়ালদের মতো প্রাণীদের ডেড বডি ডিসপোজ করার জন্য তৈরি করেছিলাম। এই চেয়ার মানুষের ডেড বডি ডিসপোজ করার উপযোগী নয়। তখন সাইমন তাকে মানুষের বডি ডিসপোজ করার মতো শক্তিশালী চেয়ার বানানোর কথা বলে, আর যদি সে রাজি না হয় তাহলে সাইমন তার মেয়েদেরকে হত্যা করবে বলেও হুমকি দেয়। যার ফলে বাধ্য হয়ে রাজশেখরকে মানুষের বডি ডিসপোজ করতে পারবে এমন শক্তিশালী ইলেকট্রনিক চেয়ার তৈরি করতে হয়। আর এরপর থেকে সাইমন গত 5 বছর ধরে এই চেয়ারের সাহায্যে মানুষের ডেড বডি ডিসপোজ করে আসছে। তো এই সমস্ত ঘটনা জানতে পেরে দেবা রাজশেখরের অফিসে গিয়ে ওই ইলেকট্রিক চেয়ার নিজের চোখে দেখে। এরপর দেবা যখন জানতে পারে এই চেয়ার রাজশেখর ছাড়াও প্রীতিও অপারেট করতে পারে, তখন সে চিন্তায় পড়ে যায়। কারণ রাজশেখর যেহেতু আর নেই এখন, তাহলে সাইমন অবশ্যই প্রীতিকে কাজে লাগাবে। এদিকে দেবার ধারণা পুরোপুরি সঠিক হয়, কারণ কিছুদিনের মধ্যেই দেখা যায় সাইমনের লোকেরা প্রীতির হোস্টেলে চলে আসে তাকে নিতে। কিন্তু সাইমনের লোকেরা ওখানে গিয়ে দেখে ওদের আগেই দেবা ওখানে রয়েছে। দেবা তখন ওদেরকে আটকাতে গেলে সাইমনের লোকেদের সাথে তার ভয়ঙ্কর মারামারি বেঁধে যায়। তো যথেষ্ট মার খাওয়ার পর সাইমনের লোকেরা দেবাকে বলে, আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি ভাই, আমরা তো শুধু ইলেকট্রিক চেয়ারটা অপারেট করার জন্য প্রীতিকে নিতে এসেছিলাম। তখন দেবা বলে, আরে ইলেকট্রিক চেয়ার অপারেট করার জন্য তো আমিই আছি, আমি তোমাদের কাজ করে দেব। এরপর দেবা প্রীতিকে সঙ্গে নিয়ে দয়ালের কাছে যায়, কিন্তু দয়াল ও তার লোকেরা ভাবে দেবা হয়তো পুলিশের কোনো ইনফরমার। দেবা তখন তাদের সন্দেহ দূর করার জন্য বলে, দেখো ভাই আমার টাকার প্রয়োজন, আর টাকার বিনিময়ে আমি যে কোনো কাজ করতে রাজি। তো সব শুনে দয়াল তাকে কাজে রাখতে চায়, কিন্তু তার আগে তাকে ইলেকট্রিক চেয়ার অপারেট করে দেখাতে হবে। দেবা তখন প্রীতির সাহায্য নিয়ে ইলেকট্রিক চেয়ার অপারেট করে দেখায়, আর এটা দেখে দয়াল তাদের দুইজনকে কাজে রেখে দেয়। এরপর থেকে দেবা ও প্রীতি দয়ালের কথা মতো একের পর এক ডেড বডি ডিসপোজ করতে থাকে। কিন্তু আসলে দেবার মূল উদ্দেশ্য হচ্ছে যে করেই হোক সাইমনের কাছে তাকে পৌঁছাতে হবে, কারণ দেবার বিশ্বাস একমাত্র সাইমনই বলতে পারে রাজশেখরকে কে হত্যা করেছে। কিন্তু এইসবের আগে দেবা প্রীতিকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু প্রীতি যেতে চায় না, কারণ ডেড বডি ডিসপোজের এই কাজে দয়াল তাদের দুইজনকেই বেশ মোটা অঙ্কের টাকা দিচ্ছিল। এরপর দেবা তাকে বলে, আমরা তো এখানে টাকা ইনকাম করতে আসিনি, আমরা এখানে এসেছি তোমার বাবার হত্যাকারীর খবর বের করতে। এর সাথে সে প্রীতিকে একটি লোভী মেয়ে বলে ধিক্কারও জানায়। প্রীতি তখন কাঁদতে কাঁদতে বলে সে টাকা উপার্জন করছে তার বোনদের জন্য, কারণ যেহেতু তাদের বাবা মা কেউই বেঁচে নেই তাই তাদের বোনদের ভবিষ্যতের দায়িত্ব এখন তার উপর, আর সেটা তো এমনি এমনি হয়ে যাবে না, তার জন্য টাকা লাগবে। এই কথাগুলো শুনে দেবার তখন খারাপ লাগে, সে তার ভাগের টাকাগুলোও প্রীতিকে দিয়ে দেয়। এরই মাঝে দেবার কাছে একটি কল আসে, তাকে বলা হয় সাইমন দেবা এবং প্রীতির সঙ্গে দেখা করতে চেয়েছে। এরপর দেবা প্রীতিকে সঙ্গে নিয়ে সাইমনের সাথে দেখা করতে যায়। সাইমন তখন দেবাকে একটি ডেড বডি ডিসপোজ করে দেখাতে বলে। দেবা তখন ডেড বডির কাছে গিয়ে দেখতে পায় ওটা দয়ালের ডেড বডি, আর এটা দেখেই দেবা চমকে ওঠে। আসলে সাইমন জানতে পেরেছিল দয়াল মূলত পুলিশের ইনফরমার, তাই সে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে তাকে মেরে ফেলেছে। আর দয়াল যে 2 কোটি টাকার প্রাইজ ঘোষণা করেছিল দয়ালকে হত্যা করার পর, সাইমন তখন সেই টাকার জন্য ওয়ার্কারদের মাঝে একটা প্রতিযোগিতা করিয়ে দেয়, আর সেই প্রতিযোগিতায় জিতে এক ওয়ার্কার সেই টাকাগুলো পেয়ে যায়। যাই হোক, এরপর সাইমন দেবাকে বলে দয়ালের ডেড বডিটা ডিসপোজ না করে কমিশনারের অফিসের পেছনে কবর দিয়ে দিতে, কারণ পুলিশরাও যাতে জানতে পারে সাইমনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাইমন কাউকে সাথ দেয় না, এমনকি সে তার ডান হাত দয়ালকে পর্যন্ত সাথ দেয়নি। দেবা এবং প্রীতি তখন দয়ালের ডেড বডিটা নিয়ে কবরস্থানে যায়, কিন্তু দয়ালকে কবর দেওয়ার কিছুক্ষণ পরে দয়াল মাটির নিচ থেকে বেরিয়ে আসে। আসলে দয়াল মরেনি, সে এতক্ষণ অজ্ঞান হয়েছিল। দেবা তখন সাইমনের একজন লোককে ফোন দিয়ে বলে দয়াল মরেনি, সে বেঁচে আছে। ওই লোকটি তখন বলে দয়ালকে মারার দরকার নেই, কারণ ওর কাছে কয়েক কোটি টাকার মাল আছে, আর সেগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত কোনোভাবেই দয়ালকে হত্যা করা যাবে না। এদিকে দয়ালের জ্ঞান ফেরার পরেই সে ওদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে। সে বলে আমি আসলে পুলিশের লোক, আমাকে মেরো না, আমার ছোট ছোট বাচ্চা আছে। এগুলো বলে সে দেবা ও প্রীতিকে ইমোশনাল করে ফেলে। এদিকে এর মধ্যেই দয়ালের জীবিত থাকার কথা সাইমনের কাছে পৌঁছে যায়। সে দেবাকে ফোন দিয়ে বলে যত দ্রুত সম্ভব তাকে মেরে ফেলো। আর কিছুক্ষণের মধ্যেই সাইমনের লোকজন দলবল নিয়ে সেখানে চলে আসে, কিন্তু তার আগেই দেবা দয়ালকে ছেড়ে দেয়। কিন্তু সে সাইমনের লোকদেরকে বলে দয়াল পালানোর চেষ্টা করেছিল, তাই তাকে সে কবর দিয়ে দিয়েছে। এদিকে সাইমন ওর কথা বিশ্বাস করে ভাবে যে সত্যি দেবা দয়ালকে হত্যা করে দিয়েছে, এবং সে দেবার উপরে খুশি হয়ে যায় আর দেবাকে ডেকে ধন্যবাদ জানায়। এরপর সে দেবাকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় দয়াল রাজশেখরের বুকে আঘাত করে তাকে হত্যা করছে। তার মানে দয়ালই রাজশেখরের আসল হত্যাকারী।
হত্যাকারী। আর এটা দেখার পর দেবা অনুশোচনায় ভুগতে থাকে, কারণ যে হত্যাকারীকে সে এতদিন ধরে খুঁজছে তাকেই সে একটু আগে প্রাণ ভিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছে। সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছিল না। আর শুধু এটাই নয়, সে প্রীতিকেও দোয়ালের সঙ্গে পাঠিয়ে দিয়েছে যাতে দোয়াল নিরাপদে শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারে। এরপর সে ভিডিওতে দেখতে পায় রাজশেখর মৃত্যুর সময় দোয়ালের কানে কানে কিছু একটা বলেছে। তখন সে সাইমনের লোকদের কাছে জানতে চায় রাজশেখর কি বলেছিল, কিন্তু লোকদের ভিতরে কেউই বলতে পারে না রাজশেখরের শেষ কথাটি আসলে কি ছিল। এর একটু পরে দোয়াল দেবাকে ফোন দিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কিরে কেমন বোকা বানালাম তোদের, যা বললাম তাই বিশ্বাস করে নিলি। দেবা দোয়ালকে জিজ্ঞাসা করে রাজশেখরের শেষ কথা কি ছিল দোয়াল। দোয়াল তখন জানায় কোনো পাওয়ার হাউসের কথা জানিয়েছিল আমাকে। আর এই পাওয়ার হাউসের কথা শুনেই দেবা 30 বছর আগের কথা মনে পড়ে যায়। আর সেই সময় দেবা এবং রাজশেখর একসাথেই কাজ করত। এদিকে বর্তমান সময়ে দোয়াল প্রীতিকে জিম্মি করে নিয়েছিল এবং সে দেবাকে বলে, তুই তো আমাকে সবার কাছে মৃত বানিয়ে দিয়েছিস, তাই এখন আমার সব অসম্পূর্ণ কাজগুলো তুই করে দিবি। দেবা তখন হাসি দিয়ে বলে, ঠিক আছে আমি করে দিব। এরপর দোয়াল প্রীতিকে বর্ণনা দিতে থাকে যে সে কিভাবে তার বাবাকে জঘন্যভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে। কথাগুলো শুনে প্রীতি অঝরে কাঁদতে থাকে, আর সেটা থেকে দোয়াল পাগলের মতো হাসতে থাকে আর মজা নিতে থাকে। এদিকে দেবা দোয়ালকে কল দেয়, আর দোয়াল তাকে ফোনের মাধ্যমে গাইড করতে থাকে যে তাকে কোথায় কোথায় যেতে হবে এবং কি কি করতে হবে। আর দেবা চুপচাপ তার কথা মতো কাজ করতে থাকে। এরপর দেখা যায় দেবা একটি লোকের কাছ থেকে পাসপোর্ট এবং একটা চাবি কালেক্ট করে এবং দোয়ালের কথা মতো চাবিটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে দেয়। একদিকে দেবা দোয়ালের কথা মতো কাজ করে যাচ্ছিল, অন্যদিকে দোয়াল প্রীতিকে দিয়ে তার সেবা করিয়ে নিচ্ছিল। এদিকে প্রীতির দুই বোনকে দোয়ালের লোকজন আটকে রেখেছিল, যার ফলে প্রীতির জন্য দোয়ালের সব কথা চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আবার অন্যদিকে দেবা ওই ছোট বাচ্চাটাকে ফলো করতে করতে একটা ভল্টে পৌঁছে যায়, যেখানে সোনা দানা আর ক্যাশ টাকায় পুরো ভরপুর ছিল। আসলে এই টাকাগুলোর কথাই সেদিন সাইমনের লোকেরা বলেছিল। তো দেবা সেখানে পাসপোর্ট সহ টাকা ভর্তি ব্যাগটা রেখে বেরিয়ে আসে। এদিকে সাইমনের ছেলে অর্জুন আর তার গার্লফ্রেন্ড তাদের সম্পর্কটা নিয়ে খুব চিন্তায় ছিল, কারণ অর্জুন ভাবছিল তাদের এই সম্পর্কটা তার বাবা মেনে নেবে না। তাই সেই বিষয়টা নিয়ে দেবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়, কারণ দেখা যায় এখন দেবাই তার বাবার সব থেকে কাছের মানুষ হয়ে গেছে। কিন্তু অর্জুন দেবার সাথে কথা বলতে গিয়ে দেখে যে সে নিজের কাছে খুব ব্যস্ত, তাই তাদের আর কথা বলা হয় না। এদিকে দেবা দোয়ালের কথা মতো তাদের পোর্টের গোপন গোডাউনে গিয়ে দেখতে পায় সেখানকার ওয়ার্কাররা পুলিশের একজন ইনফর্মারকে ধরে ফেলেছে। আর এখানে দেখা যায় এই লোকটা আসলে আর কেউ নয়, ওই যে 2 কোটি টাকা জিতেছিল এটা সেই লোকটা। আর এমনিতে পুলিশের ইনফর্মারকে ধরে দিলে 2 কোটি টাকা তো আছেই, আর এখন এই লোকটাকে মারতে পারলে আরো 2 কোটি টাকা পাওয়া যাবে। তাই এই লোকগুলো দেবাকে তার সঙ্গে সামিল করে নেওয়ার জন্য 40 লাখ টাকার অফার করে, আর দেবাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় তারা সবাই ওই ইনফর্মারকে নিয়ে বেরোনোর সময় ওই ওয়ার্কারের মনে একটা সন্দেহ আসে যে তারা তো এখানে কাজ করে, তাই এই জায়গাটার লোকেশন তারা জানে, কিন্তু বাইরের কোনো লোকের তো এই জায়গার লোকেশন জানার কথা না। তাহলে দেবা কি করে এই জায়গার লোকেশন জানলো? এবং তারা এই ব্যাপারে দেবাকে জিজ্ঞাসা করলে দেবা ধরা পড়ার ভয়ে তৎক্ষণাৎ তাদের উপরে অ্যাটাক করে দেয়। তো তাদের সবাইকে শুয়ে দিয়ে ওই ইনফর্মারকে সে বাঁচিয়ে নেয় এবং ইনফর্মারের কাছ থেকে জানতে পারে এসব সোনাদানার স্মাগলিং তো জাস্ট একটা ধোঁয়াশা মাত্র। সাইমনের আসল বিজনেস হচ্ছে হার্টের ট্রাফিকিং। আসলে সে তার পোর্টে কাজ করা ওয়ার্কারদের মেরে তাদের হার্ট বের করে নিয়ে ব্ল্যাক মার্কেটে বিজনেস করত। আর এই কারণে আমরা মুভির শুরুতে ওই ওয়ার্কারদের ব্লাড টেস্ট করানো দেখেছিলাম। আর এইগুলো শুনে দেবা পুরো অবাক হয়ে যায়। এরপর দেবা একজন ইনফর্মারকে হায়ার করে এবং তার মাধ্যমে দয়ালের সমস্ত ইনফরমেশন বের করে ফেলে। আসলে এই দয়াল পুলিশের ট্রেনিং নেওয়া শেষ হওয়ার পরপরই তাকে ইনফর্মার হিসেবে সাইমনের পোর্টে পাঠানো হয়, কিন্তু পরবর্তীতে সে নিজেই এই সাম্রাজ্য দখল করে বসে। এখন দেবা কাকে রেখে কাকে ধরবে এটা নিয়েই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। এমন সময় সে অর্জুনকে দেখতে পায়, আর অর্জুন যেহেতু তার সাথে কথা বলতে চেয়েছিল তাই দেবা তাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু যাওয়ার সময় দয়াল হঠাৎ তাকে ফোন করে অর্জুনকে মেরে ফেলতে বলে, কিন্তু দেবা এই প্রস্তাবে রাজি হয় না, কারণ এই পুরো গ্যাং এর ভিতরে একমাত্র অর্জুন ছেলেটাই ভালো স্বভাবের ছিল। কিন্তু দয়াল তাকে প্রীতিকে মারার ভয় দেখিয়ে বাধ্য করে অর্জুনকে মেরে ফেলার জন্য। এদিকে দেবা অর্জুনকে নিয়ে বাড়ি যাওয়ার বদলে অন্য রাস্তায় গেলে অর্জুনের মনে তখন সন্দেহ হয়। সে বুঝতে পারে দেবা হয়তো তার সাথে খারাপ কিছু করতে চাচ্ছে। যাই হোক, এরপর তারা একটা লোকেশনে পৌঁছায় এবং সেখানে গিয়ে অর্জুন দেখতে পায় দেবা আগে থেকেই তার গার্লফ্রেন্ডকে সেখানে ডেকে এনেছে। এরপর দেবা তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত অর্জুনরা পালানোর সময় সাইমনের লোকেরা তাকে দেখে ফেলে। আসলে সাইমনের লোকগুলো শুরু থেকেই সাইমনের কথা মতো দেবার উপর লক্ষ্য রাখছিল। এদিকে পরের দিন দয়াল যখন অর্জুনকে ছেড়ে দেওয়ার খবর জানতে পারে তখন সে দেবাকে কল দিয়ে একটি উঁচু বিল্ডিং থেকে প্রীতিকে ফেলে দেওয়ার হুমকি দিতে থাকে। তখন দেবা দয়ালকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন সে প্রীতির কোনো ক্ষতি না করে, কিন্তু দয়াল দেবার কোনো কথাই শুনছিল না। আর ঠিক এই মুহূর্তে গল্পে এক নতুন টুইস্ট আসে। দেখা যায় দয়াল যেভাবে প্রীতিকে আটকে রেখে দেবাকে ব্ল্যাকমেইল করছিল, ঠিক একইভাবে দেবাও দয়ালের স্ত্রীকে আটকে রেখে তাকে হুমকি দিতে থাকে। আর এই দয়ালের ওয়াইফ আর কেউ নয়, সে হচ্ছে অর্জুনের গার্লফ্রেন্ড। আসলে এখানে আরেকটা মাস্টার প্ল্যান কাজ করছিল, সেটা হলো শুরু থেকে দয়াল ও তার ওয়াইফ মিলে অর্জুনকে ফাঁসাচ্ছিল। তবে সৌভাগ্যবশত কোনো রকম অঘটন ঘটার আগেই দেবা সব জেনে যায় আর অর্জুনকে বাঁচিয়ে নেয়। আবার এরই মাঝে রাজশেখরের কলিগ দেবাকে জানায় যে রাজশেখর তাকে একসময় বলেছিল যদি কখনো দেবার বোর্ডিং হাউসে তার কুলির নাম্বার জিজ্ঞেস করে কেউ ফোন দেয় তাহলে যেন দেবা বুঝে নাই
এটা আসলে তার সন্তান। আর এই কথা শুনে দেবা পুরো হতবাক হয়ে যায় এবং সে তখনই বোর্ডিং হাউসের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দয়ালের স্ত্রী অর্জুনের কাছে কেঁদে কেঁদে বলতে থাকে যে সে ইচ্ছে করে এসব কিছু করেনি। দয়াল তার বাবা মাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বাধ্য করেছে অর্জুনের সাথে প্রতারণা করতে। এসব কথা শুনে অর্জুন ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে ছেড়ে দেয়। কিন্তু ছেড়ে দেওয়ার পরে মেয়েটা তার আসল রূপ দেখায়। আসলে এই গেমের আসল খেলোয়াড় দয়াল নয়, ছিল তার ওয়াইফ। সে অর্জুনকে এবং সেখানে থাকা সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে দয়াল ও তার ওয়াইফ দুজনেই একসাথে পুলিশের ট্রেনিং করেছিল। কিন্তু ট্রেনিং এর পর দয়ালকে যখন এই মিশনে পাঠানো হয় তখন তার ওয়াইফের মাথায় একটা মাস্টার প্ল্যান আসে। সে দয়ালকে পাঠিয়ে দেয় সাইমনের ব্যবসা থেকে টাকা সরানোর জন্য আর নিজে অর্জুনকে ফাঁসাতে শুরু করে। যাই হোক, তার ওয়াইফকে মারার ভয়ে দয়াল প্রীতিকে ছেড়ে দিয়েছিল। আর এটা শুনে তার ওয়াইফ ভীষণ রেগে যায়। তাই তার কথা মতো দয়াল তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে প্রীতিকে ধরার জন্য। এদিকে দেবা তার বোর্ডিং হাউসে ফিরে গিয়ে প্রীতির বোনদের কাছে জিজ্ঞাসা করে, তোমাদের বাবা রাজ শেখর তো? মেয়ে দুটো বলে হ্যাঁ। এটা শুনে দেবা হতাশ হয়ে যায়। সে ভেবেছিল এর মাঝে কেউ হয়তো তার মেয়ে। এরই মাঝে আবার সাইমনের লোকেরা দেবার বোর্ডিং হাউসে আক্রমণ করে দেয়। কিন্তু দেবার একটি সিটিতে তার সব কুলি ভাইয়েরা সাইমনের লোকদেরকে একেবারে মেরে কুপকাত করে দেয় এবং এদের মধ্যে ছিল দেবার বন্ধু কালিশা, যে একাই কিনা 100 জনের সমান। ওদিকে আবার দেবার লোকেরা প্রীতিকে নিয়ে পালাচ্ছিল। তখন দয়াল সেখানে গিয়ে আক্রমণ করে দেয়। দুই পক্ষের মধ্যে তখন শুরু হয় তুমুল মারামারি। কিন্তু এই ফাঁকে প্রীতি সেখান থেকে পালাতে সফল হয়। সে দৌড়ে একটা ট্রেনে গিয়ে ওঠে, কিন্তু সেখানেও দয়াল পৌঁছে যায় এবং তাকে দেখে প্রীতি খুব ভয় পায়। সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তখনই তার বাবার বলা কিছু কথা তার মনে পড়ে যায়। তার বাবা বলেছিল সে যদি কখনো বিপদে পড়ে তাহলে যেন বোর্ডিং হাউসের নাম্বারে ফোন দিয়ে কুলি নাম্বার 5126 এর ব্যাপারে জানতে চায়। আর প্রীতি তৎক্ষণাৎ বোর্ডিং হাউসের নাম্বারে কল দিয়ে কুলি নাম্বারের বিষয়ে খোঁজ করতে থাকে। আর এটা শুনে দেবা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে আরো বেশি খুশি হয় প্রীতির পরিচয় পেয়ে। কিন্তু এই বিষয়ে আর বেশি কিছু বলার আগে দয়াল প্রীতির উপরে হামলা করে দেয়। আর তখনই দেবা কালিশাকে বোর্ডিং এর ঝামেলা মেটানোর দায়িত্ব দিয়ে তার মেয়েকে বাঁচাতে রওনা দিয়ে দেয়। এদিকে ট্রেনের ভিতরে প্রীতিকে বাঁচানোর জন্য দেবার লোকজনরাও প্রাণপণ চেষ্টা করছিল এবং তাদের মধ্যে একজনকে মারতে গিয়ে দয়ালকে বাধ্য হয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়তে হয়। সে তখন তার ওয়াইফকে ফোন দিয়ে সব বিষয় খুলে বলে। কিন্তু তার এই প্রীতিকে নিয়ে চিন্তা ছিল না। তার আসল চিন্তা হচ্ছিল তার পাসপোর্ট আর হার্ট ট্রাফিং এর ডকুমেন্ট গুলো নিয়ে। তখন তার ওয়াইফ বলে ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ডকুমেন্ট কোথায় আছে সেটা আমি জানি। তখন দেখা যায় দয়ালের ওয়াইফ আসলে প্রীতি যে ট্রেনে ছিল সেই ট্রেনেই বসে প্রীতির উপর নজর রাখছিল। তখন সে দয়ালকে সাইমনের কাছে ফোন দিতে বলে। দয়ালও তখন কথা মতো সাইমনকে ফোন দিয়ে নিজের সমস্ত দোষ দেবার উপরে চাপিয়ে দেয়। সে বলে দেবাই আসলে মূল ইনফরমার আর আমরা সবাই তার হয়ে কাজ করি। আর এইসব কথা শুনে সাইমন দেবার উপরে প্রচন্ড রেগে যায়। আবার এদিকে দয়ালের ওয়াইফ নিজেকে দেবার লোক বলে পরিচয় দিয়ে প্রীতিকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের দুইজনকেই সাইমনের লোকজন এসে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সাইমনের সামনে এসে দয়ালের ওয়াইফ আবার ইমোশনাল অ্যাক্টিং শুরু করে। কিন্তু এবার আর তাতে কোনো লাভ হয় না, কারণ সাইমন অলরেডি তার সম্পর্কে সব জেনে গিয়েছে। আর তাই দয়ালের চোখের সামনে সাইমন তাকে মেরে ফেলে। আর এরই মাঝে দেবাও সেখানে পৌঁছে যায়। সাইমন তাকে বলে তোমাকে বিশ্বাস করে আমি দয়ালকে মারার দায়িত্ব দিয়েছিলাম। তুমি যদি ওই দিন ওকে মেরে ফেলতে তাহলে আজ আমার ছেলে বেঁচে থাকতো। ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সাইমন প্রীতিকে মেরে ফেলতে চায়, কারণ দেবার নিজের যেহেতু কোনো সন্তান নেই তাই হয়তো বন্ধুর মেয়ে প্রীতির জন্য সে কষ্ট পেতে পারে। তখন দেবা জানিয়ে দেয় প্রীতি রাজশেখরের মেয়ে নয়, সে আসলে তার মেয়ে। এবং সেই সাথে সে আরো একটি নতুন রহস্য উন্মোচন করে। সে বলে বহু বছর আগে যখন দেবা কুলি হিসেবে কাজ করত তখন তাদের এজেন্সির মালিক নিজের দোষ তাদের গ্রুপে 400 জন কুলির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে মাছ সমুদ্রে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল। কিন্তু দেবা তখন তার কুলি ভাইদের জীবন বাঁচানোর জন্য সেই মালিককে মেরে ফেলে। আর সেই মালিক আর কেউ নয়, সে ছিল সাইমনের বাবা জেভিয়ার। এইসব শুনে সাইমন পুরো হতবাক হয়ে যায়। তবে এইসবের কিছুই প্রীতি জানতে পারে না, কারণ তার আগেই সাইমন তাকে অপারেশন রুমে পাঠিয়ে দেয় তার হাত বের করে নেওয়ার জন্য। আর এরপর এসে দেবার উপরে হামলা করে দেয়। কিন্তু দেবা তখন কৌশলে তার হাত দিয়ে তার সব লোকদের মেরে ফেলে এবং দুইজনের মধ্যে তুমুল যুদ্ধ শেষে দেবা ফাইনালি সাইমনকে মেরে ফেলে, কারণ সাইমন তার বাবার থেকেও বেশি খারাপ ও ভয়ঙ্কর ছিল। এদিকে এরই মাঝে কালিশাও সেখানে পৌঁছে গিয়ে প্রীতিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুই বন্ধু মিলে সাইমনের সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে প্রীতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় এক মাফিয়া গ্রুপ তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং সেখানে তাদের সাথে দেখা হয় এই পুরো সাম্রাজ্যের কিং ডাহা ও তার বাবার সাথে। কিন্তু এই ডাহার বাবা এখন বর্তমানে অসুস্থ, তাই এই পুরো সাম্রাজ্য ডাহা নিজেই সামলাচ্ছে। আর দেবার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার পর ডাহা এতটাই ইমপ্রেস হয়ে গিয়েছিল যে তাকে দেশ বিদেশে সব জায়গায় খুঁজে বেরিয়েছে নিজের রাইট হ্যান্ড বানানোর জন্য। কিন্তু এতদিন দেবা বা তার গ্রুপের কোনো হদিশ সে পায়নি। কিন্তু আজকে দেবাকে সামনে পেয়ে সে তার রাইট হ্যান্ড হওয়ার অফার করে। কিন্তু দেবা তাকে বলে আমি তোমার বাবার সাথে কথা বলার পর সিদ্ধান্ত নেব। এরপর সে খুব স্টাইল করে ডাহার বাবার সাথে দেখা করতে যায়। জেভিয়ারের মতো ডাহার বাবার সাথেও এর আগে তার একটা সুন্দর সাক্ষাৎ হয়েছিল। আর তারপর থেকে সে দেবাকে প্রচন্ড ভয় পায়। দেবা সেখানে গিয়ে লোকটাকে বলে দেখো তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু তোমাদের কারণে যদি আমার কুলি ভাইদের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না। সেটা শুনে
লোকটা আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে তার ছেলেও তো কম ভয়ঙ্কর নয়, তাই সে তার ছেলেকে বলে তুমি দেবার কথা শোনো, তাহলে দেবাও তোমার কথা শুনে চলবে। আমার সাথেও ডিল হয়ে গেছে। আর এটা শুনে ডাহা খুব খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে দয়ালকে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে এবং এরপর দেবা কালিশা ও প্রীতিকে নিয়ে বাড়ি ফিরে আসে। তো পরের দিন প্রীতি দেবার কাছে তার কুলির নাম্বার জানতে চায়, কিন্তু দেবা তাকে একটি মিথ্যা নাম্বার বলে দেয়। তখন প্রীতি তাকে জিজ্ঞাসা করে তার পরিচিতদের মধ্যে 5126 নাম্বারের কোনো কুলি আছে কিনা, কিন্তু দেবা সেটাও এড়িয়ে যায়, কারণ সে চাচ্ছিল না এত বছর পর তার মেয়ে তার অতীত সম্পর্কে জানুক। তার থেকে বরং যেটা যেমন চলছে সেটাকে সেভাবে চলতে দেয়াই ভালো। আর এভাবেই সে দূর থেকে আজীবন প্রীতিকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে অনেকদিন পর এরকম দারুণ টুইস্টে ভরা একটি মুভি দেখলাম। আর সবশেষে এই মুভি থেকে আমরা বুঝতে পারি মানুষের আসল মূল্য তার পেশা বা অবস্থানে নয়। একজন সাধারণ কুলিও তার দয়া, সাহস, ত্যাগ আর সততার মাধ্যমে সবার কাছে মহান হয়ে উঠতে পারে। মানুষ বড় হয় তার কাজ আর মানবতার জন্য, পদবি বা টাকার জন্য নয়। তো পুরো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। আশা করি সবাই ভালো থাকবে। টেক কেয়ার।